Our channel does not promote any violent, harmful, or illegal activities. রাজ্য সরকার ও এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে আজ ভুগতে হচ্ছে যোগ্য শিক্ষকদের। একজন যোগ্য শিক্ষকও যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারেন, তার দায় কে নেবে? এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকেই বিঁধলেন শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল। কি বললেন তিনি, আসুন শুনে নিই। আমাদের মানে অনেকেরই দুটো পরীক্ষাই আছে, 9, 10, 11, 12 দুটো স্তরেই, অনেকের যে কোনো একটাই রয়েছে। তো আমরা গতবারের পরীক্ষা আমি দিয়েছিলাম, এবারও দেব। তবে একটাই বিষয় যে ওই 1.5 ঘন্টার নার্ভ সামলে 7 বছর চাকরি করার পরে যোগ্য যারা, তারা আবার মানে নিজেদের চাকরিটা বাঁচাতে হবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দেওয়া সত্যিই খুব কঠিন। এবং ধরে নিতে গেলে একদিকে তাই, যদিও এটা SLST 2 আর আমরা দিয়েছিলাম SLST 1, তবুও এক প্রকার নিজেদের জীবন রক্ষারই তো একটা মানে পরীক্ষা বলা যায়। এবং যে জন্য পরীক্ষা দিতে হচ্ছে তার দোষটা আমাদেরও নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুবই তীব্র যন্ত্রণা, এবং সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে উত্তীর্ণ হয়ে সকল যোগ্য কি আদৌ চাকরি পাবে? যদি একজনও বঞ্চিত হয়, সেই একজনের দায়িত্বটা কে নেবে? এটাই সবথেকে বড় প্রশ্ন। রাজ্য সরকার তার দুর্নীতির জন্য আজকে আমাদেরকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তাহলে রাজ্য সরকারকেই তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে এবং সকলের চাকরি সুনিশ্চিত করতে হবে। পরীক্ষাতে দাগিরাও কি বসেছিল 7 তারিখে বা আজকে বসার সম্ভাবনা রয়েছে? দেখুন, মানে তাদের তো রোল নাম্বার পাবলিশড হয়েছিল যে কারা কারা পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ, তো সেই টেন্টেড লিস্ট প্রকাশিত হয়েছিল, তারা পরীক্ষা দিতে পারবে না। তারপরে নিশ্চয়ই সুপ্রিম কোর্টও বলেছে যদি কেউ এটা পেরিয়ে গিয়েও মানে পরীক্ষায় বসে যায়, তাহলে পরে সেটা দেখা হবে। একটা কথা বলছি, যেখানে প্রাইমারি টেটরা আন্দোলন করছে, নেপালের মতো আন্দোলন করতে বলছি, যে নেপাল যেমন যুব সম্প্রদায় পতন হলো সরকারের, এই রাজ্যেও কিছু দেখা যাবে? দেখুন, প্রতিটি স্তরেই তো একটা আন্দোলন তৈরি হয়েছে। কারণ দেখুন, নেপালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা অরাজকতা তৈরি হয়েছিল, স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছিল। তো মানুষজন, জনগণ তারা সেটা পছন্দ করেনি বলেই সেরকম একটা মানে অভ্যুত্থান ঘটেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা যে ভারতেও ঘটবে বা পশ্চিমবঙ্গেও ঘটবে এমনটা তো বলা মুশকিল। কিন্তু মানে প্রাইমারি নিয়োগ হোক, 2022-এর টেট হোক, আপার প্রাইমারি হোক, স্কুল টিচিং নিয়োগ হোক বা যে কোনো স্তরের নিয়োগ হোক, সেখানে যেন স্বচ্ছতা বজায় থাকে, প্রতিটি স্বর্ণ পদে যেন নিয়োগ হয়, বেকারত্বের যন্ত্রণা যেন ঘুচে যায় এবং প্রতি বছর যেন নিয়োগগুলো হয়, একটা ক্যালেন্ডার তৈরি করে যেন হয়। তাহলে আর এই সমস্ত প্রবলেমগুলো তৈরি হয় না। কোয়েশ্চেন্স মডারেট থেকে অনেকটা কিছু কোয়েশ্চেন্স টাফও ছিল, ট্রিকি কোয়েশ্চেন ছিল আমার নিজের সাবজেক্ট ইংলিশে। তো সিলি মিস্টেক্স হওয়ার চান্স অনেক আছে। গ্রামারে অনেকটা মানে মিস্টেক হওয়ার চান্স অনেকেরই রয়েছে, কারণ অনেক সময় মনে হচ্ছে এটাও হতে পারে ওটাও হতে পারে। তো সাধারণত পরীক্ষা হলে বসে অনেকে যেটা সঠিকভাবে, বাড়ি গিয়ে তার অনেকগুলোই ভুল হয়ে যায়। এখন দেখার যে আলটিমেটলি যে আনসার কি বেরোবে, সেখানে কার কতটা কী হয়। কি বললেন আপনাকে? আজকে যখন পরীক্ষা দিতে ঢুকি, তারপরে ইনভিজিলেশনে যখন আসেন যিনি দায়িত্বে ছিলেন, তিনি প্রথমে ঢুকেই বলেন যে খারাপ লাগছে আপনাকে দেখে, যে আপনি একজন যোগ্য শিক্ষক এবং আমার ইনভিজিলেশনে আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে আপনাদেরই আজকে ইনভিজিলেশনে থাকার কথা। তো সেটা শুনে আমারও স্বাভাবিকভাবেই খারাপও লেগেছে, যে এটাই তো আমরা বিগত দিন ধরে বলে আসছিলাম, যে আমাদের তো এখানে স্কুলে যে যার স্কুলেরই থাকার কথা এবং সেই সেন্টারেই ইনভিজিলেশন ডিউটিতে থাকার কথা, সেখানে আমাদেরকে পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে। পরীক্ষার মানে ফলাফল কী হবে? দেখুন, এই পরীক্ষা যেটা নেওয়া হলো, দুটো পরীক্ষা হলো, 9, 10 এবং 11, 12। সামনের দিনে আনসার কিও প্রকাশ পাবে, আস্তে আস্তে নিয়োগের দিকেও এগোনো হবে। একটাই প্রশ্ন আমাদের মনে থেকে যায় বা একটা দ্বিধা থেকে যায়, যারা পরীক্ষা ভালো হলো না বা যারা আলটিমেটলি আবার নিয়োগ পাবে না, নতুন করে যেহেতু নিয়োগ পরীক্ষা দিতে হচ্ছে,
তাহলে সেই সমস্ত যোগ্যদের জীবনগুলো তো নষ্ট হয়ে যাবে। তাদের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে তো, কারণ আজকে দুর্নীতি তো তারা নিজেরা করেনি, যোগ্যরা করেনি, দোষ তাদের নয়। তাহলে তাদের চাকরি চলে যাবে, জীবন নষ্ট হবে, সংসারটা ধসে পড়বে। এই পুরো দায়িত্বটা তো রাজ্য সরকারকে নিতে হবে কিভাবে এখান থেকে। দেখুন, এটা তো আমাদের মানে বোঝার ক্ষমতা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। যদি সেটা হয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ যে পরীক্ষা পদ্ধতির পরেও যদি ধরা যায় তাহলে সেক্ষেত্রে তারা বাতিল হবে। দেখুন, সবে তো আজকে পরীক্ষা শেষ হলো, অবশ্যই আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঠিক করব যে পরবর্তীতে কি নিয়ে আমরা নামবো পথে। দেখুন, আমরা স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর এই দুটো জায়গার কাছেই আমাদের মেনলি দাবি থাকবে, এবং অবশ্যই সব কিছুর ওপরেই তো নবান্ন। তো আমরা দেখা যাক আমরা কি নিয়ে আন্দোলন করব বা আমাদের দাবি কি থাকবে। তবে অবশ্যই দুটো দাবি প্রধান থাকবে, যেহেতু একটা পরীক্ষা পদ্ধতি শেষ হলো, এখনও অনেকটা প্রসেস রয়েছে, নিয়োগ অবধি পদ্ধতি চলবে। তার মধ্যেও যেটা মেন ব্যাপার, 2016-র যে ভ্যাকেন্সিগুলো ছিল সেই ভ্যাকেন্সিগুলো অনেকটাই কমে গেছে, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথেও কমেছে। আরও অনেক রয়েছে যেগুলো 68টা পোস্ট, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা অ্যাপ্লাই করতে পারলেও, পরীক্ষা দিতে পারলেও তাদের নিয়োগ হবে না যদি না ভ্যাকেন্সি থাকে। তো এই সমস্ত দিকগুলো আমরা অবশ্যই তুলে ধরব, ভ্যাকেন্সি যাতে আপডেট করা হয়, একটাও যাতে না কমে, এবং সেই সঙ্গে যোগ্য তালিকা, যে টেন্টেড লিস্টটা প্রকাশিত হয়েছে, এবার আমরা চাইবো আনটেন্টেড লিস্টটাও যেন একইভাবে প্রকাশিত হয় এবং সেটা যেন স্কুল সার্ভিস কমিশন আমাদের দেয়। কারণ আমরা সুপ্রিম কোর্টে মুভ করব কিউরেটিভের জন্য, এবং সেখানে একটা নতুন এভিডেন্স দিতে হয়, আমরা এই তালিকা ওখানে প্রডিউস করতে চাইছি। এবং সেই সঙ্গে মানে সম্পূর্ণ একটা দোলাচলের মধ্যে তো আমরা রয়েছি। একজন যোগ্যও যদি চাকরি না পায় নতুন করে, বা পুরোপুরি চাকরিহারা হয়ে যায়, তার জীবনের মূল্য তো থাকবে না, তার সংসারটা তো ধসে পড়বে। তাহলে রাজ্য সরকার তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবে, বা একজনও যাতে বঞ্চিত না হয়, তাকে চাকরিহারা হতে না হয়, তার জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে সেটা আমরা দেখব। আমরা আন্দোলনের রূপরেখা আস্তে আস্তেই ঠিক করব। সবে আজকে পরীক্ষা হলো, আমরা আলোচনা করে নিই, নিশ্চয়ই আপনাদের জানাবো। রাস্তার আন্দোলন আমাদের চলবে যতদিন না পর্যন্ত সব যোগ্যরাই তাদের চাকরি ফেরত পায় বা তাদের সামাজিক সম্মানটা ফিরে না পায়।